এরকম সাধারণ পুলিশ কর্মী যাদের মাঠে নেমে একদম ঘটনাস্থলে দাঁড়িয়ে এরকম দুষ্কৃতীদের মোকাবিলা করতে হয়, তাদের কাছে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে? সেটা নিন্দনীয় বললে তো ঠিক আছে, মিটে গেল। নিন্দনীয় বললে তো শুধু হয় না, এটা পূর্ব পরিকল্পিত। এটা মনে হচ্ছে, কেন মনে হচ্ছে? মনে হচ্ছে ক্যামেরাগুলোকে ভাববার চেষ্টা, এবং তাদের মধ্যে সেই যে গাটস যাকে বলি, যে কারেজ যেটা বলি, সেটা তো সবচেয়ে বেশি থাকার কথা। কিন্তু সেটা কেন চলে যাচ্ছে? একদিকে হচ্ছে পুলিশের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। গতকাল মধ্যরাত্রে আরজিকর হসপিটালে যে দুষ্কৃতী হামলা হলো, প্রায় 40 মিনিট ধরে কার্যত হাসপাতাল দুষ্কৃতীদের হাতে একটা প্রায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হলো। তার এমার্জেন্সি ভাঙা হলো, তার জীবনদায়ী ওষুধ ভাঙা হলো, ভেন্টিলেটর ভেঙে ফেলা হলো। তো এই ধরনের দুষ্কৃতী হামলা এর যতটা কড়া ভাষায় নিন্দা করা যায় সেটা আমরা করছি, এবং সেই সঙ্গে একটা দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করছি এই সমস্ত দুষ্কৃতীতে, যাতে ভবিষ্যতে এই ধরনের করার আগে ভাবতে পারেন। আমরা এই বিষয়টার অন্য অনেকগুলো দিক নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে একটি জিনিস হচ্ছে, পুলিশ কমিশনার ঘটনার পরে গিয়ে ওখানে যে স্টেটমেন্ট দিয়েছেন, তাতে তিনি মিডিয়ার একাংশকে দায়ী করেছেন। আজকে মুখ্যমন্ত্রীর কথার মধ্যেও সেই একই সুর কিন্তু চলে এসছে। এর পাশাপাশি অনেকগুলো রাজনৈতিক ঘটনাও এর মধ্যে ঘটেছে, রাজনীতির কেউ জড়িয়ে দেওয়া হয়েছে এই ঘটনার সঙ্গে। আমি সমস্ত বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন গৌতম বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। গৌতম দা, সমস্ত দর্শকের পক্ষ থেকে আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। আপনার কাছে প্রথমে আমি জানতে চাইবো যে এই ঘটনার পরে পরে আপনি পুলিশ কমিশনার যে ওখানে গিয়ে দায়ী করলেন মিডিয়ার একাংশকে, যে এটা তাদের জন্যই, তাদের জন্যই এটা হয়েছে, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? একটা যেটা প্রথমেই দেখছি যে মিডিয়াকে দায়ী করা, এই মিডিয়াকে দায়ী করাটা আজকে নতুন নয়। বরাবরই প্রশাসন বা রাজনীতি বা শাসক দল সবসময় মিডিয়াকে দায়ী করে থাকে। যখনই মিডিয়া তার নিজস্ব কাজ করতে যায়, যখনই শাসক দলের ত্রুটি বিচ্যুতি, কোথায় খামতি সেগুলো দেখাতে চায়, অভিযোগ আনে, সেগুলোর সঙ্গে সঙ্গে শাসকের রোষ নিক্ষিপ্ত হয় মিডিয়ার উপরে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি বিনীত গোয়েলের কথাগুলো শুনেছি, শুনবার কারণে হচ্ছে এইটাই যে দেখলাম যখন কিভাবে বলছেন উনি, তার মানে তার শরীরী ভঙ্গি কি ছিল, তাতে দেখলাম তিনি খানিকটা দুটো জিনিস হয়েছে তার। একটা হচ্ছে তিনি হি ওয়াজ ভেরি এক্সাসপারেটেড, হ্যাঁ, এক্সাসপারেটেড। আর আরেকটা মনে হচ্ছে যে পুলিশকে নিয়ে, পুলিশের কর্মীদের মনোবল নিয়ে তিনি খুব চিন্তিত। এই দুটো জিনিস। একদিকে তাকে পুলিশের মনোবলটাকে চাঙ্গা করবার চেষ্টা করতে হচ্ছে, তাহলে তাকে তো একটা কাউকে শত্রু ভাবতে হয়, এবং শত্রু মানে তার মধ্যে একমাত্র মিডিয়া হচ্ছে যারা খুব সহজে যাদের বিদ্ধ করা যায়। বিরোধীদের বলতে পারবেন না, বিরোধীদের বললে সাংঘাতিক একটা রাজনৈতিক সমস্যা তৈরি হবে। শাসক দলকে বলতে পারেন না, তা কাকে বলবেন? মিডিয়াই পড়ে থাকে। মিডিয়াকে সমস্ত সময় কাঠগড়ায় তুলবার জন্য বিরোধী পক্ষরাও থাকে, সরকার পক্ষ তো সবচেয়ে বেশি থাকে। কিন্তু এখানে আমি বলছি যে জিনিসটা উনি যে মিডিয়াকে বললেন, তার কারণ ওই যে আমি এক্সাসপারেশন বলছি। এক্সাসপারেশন মানে দেখে মনে হচ্ছে যে ওনারা সমস্ত ব্যাপারটায় বিপর্যস্ত, হতভম্ব, বুঝতে পারছেন না কি হওয়া ছিল, কেন হলো, কিছুই জানেন না, এবং এতটাই ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন সেটা কিন্তু তার শরীরী ভাষায় পরিষ্কার হয়ে গেছে। কেন ভেঙে পড়েছেন? যদিও তিনি বলছেন তাদের কাছে ইন্টেলিজেন্স ছিল, তারা যদি ইন্টেলিজেন্স ছিল তাহলে কেন সে ব্যবস্থা নেওয়া হয়নি, এই প্রশ্নটা ওঠে, স্বাভাবিকই ওঠে, খুব স্বভাবত আছে, কেন তাহলে ব্যবস্থা নেওয়া হয়নি। 2 নম্বর, যারা ঢুকেছিল তারা যেভাবে ভাঙচুর করেছে, হামলা চালিয়েছে, সেটা নিন্দনীয় বললে তো ঠিক আছে, মিটে গেল। নিন্দনীয় বললে তো শুধু হয় না, এটা পূর্ব পরিকল্পিত। এটা মনে হচ্ছে, কেন মনে হচ্ছে? মনে হচ্ছে ক্যামেরাগুলোকে ভাঙবার চেষ্টা, এবং ক্যামেরাগুলোকে ভাঙবার চেষ্টা কেন? যাতে প্রমাণ লোপাট করা যায়। কিসের প্রমাণ? এই ঘটনায় আমরা যদি সমস্ত বাদ দিই, অনেকে আছে, অনেক সময় হচ্ছে
প্রচুর এমন এমন খবর চলে আসছে যেগুলো ফেক নিউজ হবে, আমি জানি ফেক নিউজ হবে, এবং কিছু কিছু জিনিস আসছে সত্য ঘটনা। আমি যদি একদম যেটা বাস্তব হয়েছে আমি তার বিশ্লেষণ করি সুব্রত, তাহলে দেখো যে লোকটি ধরা পড়েছে অভিযুক্ত, সেই লোকটি ছিল সিভিক ভলান্টিয়ার। তা আমি আগের দিনও বলেছি এই সিভিক ভলান্টিয়ারকে কে নিযুক্ত করেছিল? পুলিশই করেছিল। এবং পুলিশ শুধু তো করে না, আমি জানি পাড়ার দাদা, পাড়ার কাউন্সিলর, মানে তিনি নেতা, অবশ্যই শাসক দলের নেতা, তিনি এর পেছনে ছিলেন। এবং সে পুলিশ লাইনে থাকতো, কোয়ার্টার্সে থাকতো, তার কত বড় সাহস, স্পর্ধা, আর কজন এরকম থাকতো? কাজেই সে একদম দাদা টাইপের, এটা বুঝতে পারা যাচ্ছে, দাদা টাইপ। আর যেটুকু শুনেছি সে হাসপাতালে ফিরে এসছে, তার আগে গিয়েছিল সোনাগাছি, ফিরে এসেছে, মদ্যপান করেছে, তারপরে এই কাণ্ড ঘটিয়েছে। তার মানে অনেকেই জানে যে সেই ধরনের কাজ করে থাকে, তারকে বাধা দেবার সাহস কারণ নেই, অথবা প্রশ্রয় দেবার সাহস আছে। কাজেই এই যে যারা এলো তাদের কে পাঠালো, তাদের নেতা যদি হয় এই সিভিক ভলান্টিয়ার, আমি আশ্চর্য হব না। এবং যারা ধরা পড়লো তার সঙ্গে যদি ওই সিভিক ভলান্টিয়ারের ছাড়া আরো অন্যান্য পুলিশ কর্মীদের যোগসাজশ থাকে, তাতেও আমি আশ্চর্য হব না কোনো না কোনো ভাবে। কেননা এই যে কেন যদি যদি ওই সমস্ত ক্যামেরায় দেখা যায় যে তার সঙ্গে কারা কারা কথা বলেছে এই সিভিক ভলান্টিয়ারের সঙ্গে, যদি পাওয়া যায়, সেগুলো যদি সংরক্ষিত না হয়ে থাকে বাই দিস টাইম, তাহলে ন্যাচারালি খুব ক্ষতি হবে। এবং এই জিনিসটা একটা হতে পারে। আর একটা হতে পারে যেটা মুখ্যমন্ত্রী বলছে, ধরে নেওয়া যাক যে তাই সত্যি কথা, যে বামেরা এবং বিজেপি এরা মিলে হামলা করেছে, কারণ তাদের পতাকা ছিল। এটা এটা একটু একটু ফার ফেচেড মনে হচ্ছে, একটু একটু কেন মনে হচ্ছে, কারণ তারা কি দলের পতাকা নিয়ে হামলা চালাবে? এটা একটু খুব একটা মনে হচ্ছে কিরকম সন্দেহজনক। হ্যাঁ, দলের পতাকা নিয়ে মানে তাদের এতটা নির্বোধ হবে বলে এটা আমার খুব বিশ্বাস হচ্ছে না। যাই হয়ে থাক, যদি তাও যদি হয়ে থাকে, তাহলেও বলবো এরা প্রকৃতপক্ষে বাম বা বিজেপি হতে পারে না। কারণ যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে এরা হচ্ছে স্টুজেস, মানে ওদের দলের মধ্যে থেকে দলটাকে ক্ষতি করার চেষ্টা করছে, কারণ গোটা আন্দোলনটাকে বিপদগামী করবার একটা চেষ্টা চলছে। এই যে গোটা আন্দোলনটাকে বিপদগামী করবার চেষ্টা চলছে, সেটা আরো মারাত্মক, কারণ মূল জায়গাটা হচ্ছে মহিলাদের, নারীদের নিরাপত্তা। এই যে নারীদের নিরাপত্তা নিয়ে সারা রাত্রিব্যাপী মেয়েরা রাত্রির রাজপথ দখল করলো, এটা অভূতপূর্ব ঘটনা, প্রায় পশ্চিমবঙ্গে শুধু না সারা দেশে ঘটলো। এবং ঘটলো কিভাবে? অরাজনৈতিক ভাবে ঘটলো, কোন রাজনৈতিক দলের পতাকা আনতে দেওয়া হলো না। এবং এটা স্বাভাবিকই রাজনৈতিক দলেদের একটু গাত্রদাহের কারণ হবে। তবে এতৎ সত্ত্বেও আমি বলছি, যাই হয়ে থাক, রাজনীতি থাকুক কি অরাজনীতি থাকুক, এই যে ঘটনাটার মূলে যেতে গেলে যা যা দরকার, সেই তদন্ত প্রক্রিয়াটা যে ব্যাহত হচ্ছে বারবার, এটা খুব চিন্তার বিষয়, এটা খুব দুশ্চিন্তার বিষয় যেই করে থাক। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে বিনীত গোয়েল যেটা বলছেন যে মিডিয়ার জন্য হয়েছে এবং পুলিশের মনোবল ভেঙে যাচ্ছে, শুধু একটা আমি তোমাকে বলছি, পুলিশের মনোবল ভেঙে তখনই যায় যখন তারা প্রকৃতপক্ষেই নিজের শিরদাঁড়াটা একেবারে খুইয়ে বসে। এবং এই যারা আইপিএস অফিসার হন, তারা তো ভারতবর্ষের সবচেয়ে কঠিন পরীক্ষা পাশ করে আসেন, আইএএস আইপিএস অফিসাররা। এবং তাদের মধ্যে সেই যে গাটস যাকে বলি, যে কারেজ যেটা বলি, সেটা তো সবচেয়ে বেশি থাকার কথা। কিন্তু সেটা কেন চলে যাচ্ছে? কারণ তারা রাজনৈতিকভাবে, আমি শাসক দলের বলছি না, শাসক দলের নীতি থাকবে, শাসক দলের একটা কোনো জায়গায় নির্দেশ থাকবে, কিন্তু তাদের কাজটা তো করতে হবে নিরপেক্ষভাবে। সেই নিরপেক্ষভাবে তারা কাজ করতে পারছেন বলে মনে হচ্ছে না, অন্তত তাদের মনোভাবে এটা স্পষ্ট হচ্ছে। এইটা খুব দুর্ভাগ্য। আরেকটা, এই দুটো জিনিস খুব বেশি রকম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। গৌতম দা, শুধু এই ঘটনাটা নয়, আমি বলছি পুলিশকে আমাদের এই গত
বেশ কয়েক বছরে একের পর এক কিন্তু আক্রান্তের আমরা খবর পেয়েছি, বারবার আক্রান্ত হয়েছে। সেটা কখনো আলিপুরে টেবিলের তলায় লুকিয়ে পড়া মাথা বাঁচানো ফাইল দিয়ে, সেটা যেমন হয়েছে, এবং সেখানেও কিন্তু অভিযুক্ত হয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস শাসক দল তৎকালীন, তার আশ্রয়পৃষ্ট কিছু তখনকার স্থানীয় নেতা। তো এইরকম কিন্তু বারবার, এবং তারপরে পুলিশকে মারা, কখনো বোম মারা তৃণমূল নেতাদের কাছ থেকে, পুলিশকে বোম মারবো আলটিমেটাম দিয়ে দেওয়া, বারংবারকে কিন্তু পুলিশের উপর বিভিন্ন জায়গায়, এবং আমরা তো মনেই করতে পারি যে সে অমিতাভ মালিকের কথা, যে পুলিশকে খুন হতে হয়েছিল। এছাড়া এরকম অজস্র ঘটনা কিন্তু পুলিশের উপরেই বারবার হামলাটা কিন্তু বেশি হয়েছে। যে যারা আইএএস আইপিএস নন, যারা আইপিএস নন, এরকম সাধারণ পুলিশ কর্মী যাদের মাঠে নেমে একদম ঘটনাস্থলে দাঁড়িয়ে এরকম দুষ্কৃতীদের মোকাবিলা করতে হয়, তাদের কাছে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে? দুটো জিনিস হচ্ছে আবার এই ক্ষেত্রে। প্রথমত হচ্ছে আইএএস বা আইএপিএস এর আমি কথা বলছি, বিশেষ করে আইপিএস বা ডব্লিউপিএস যাই হোক, যারাই আছেন সিনিয়র অফিসার যারা হন, তারা তো মডেল হন, সাধারণ কর্মীদের কাছে তারা মডেল হবেন। তারা এসে যদি ম্লান মুখে বলেন না এটা করা যাবে না, না এটা ধরা যাবে না, না ওকে ছেড়ে দিতে হবে, তখন সেই থানার ওসি, থানার এসআই, থানার আইসি কি বলে? সে বলে ছেড়ে দাও, দরকার নেই। এবং তারপরে কিন্তু সেই কিন্তু মাতব্বর হয়ে যায়, তাকে কে আটকাবে? আমি একটা প্রসঙ্গত একটা কথা বলছি। তখন ছিলেন দেশের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন টিটি কৃষ্ণমাচারী, এবং সেই সময় সেন্ট্রাল ট্যাক্স রেভিনিউ তার সেক্রেটারি ছিলেন অরুণ রায়। তো একদিন টিটি কৃষ্ণমাচারী অরুণ রায়কে বললেন একজনের ফাইল, ইনকাম ট্যাক্স ফাইল, বললেন ওর ইনকাম ট্যাক্স ফাইলটা আমাকে একটু পাঠিও। তো অরুণ রায় বললেন না, আমি ওটা তোমাকে পাঠাতে পারি না। তখন ফাইন্যান্স মিনিস্টার হয়ে গেলেন শুনে, কি বলছেন এটা? তখন বলছে, উনি বলেছিলেন আই এম ইউর বস, তুমি এই ফাইলটা দেখেছো? বলে হ্যাঁ আমি দেখেছি। তো আমাকে পাঠাবে না মানে? তো বললো যে আপনি আমার বস, কিন্তু ইনকাম ট্যাক্স এর বস আমি, আপনার ওই ফাইলটা দেখার কথা নয়, আমি ওই ফাইলটা থেকে পাঠাবো না। সবচেয়ে বড় কথা, এটা তো এখানে শেষ হয়ে গেল, উনি ফাইল পাঠালেন না, কিন্তু তাতে কিন্তু অরুণ রায়কে আন্দামানে পাঠানো হলো না, শাস্তি দেওয়া হলো না। অরুণ রায় পরে অডিটর জেনারেল পর্যন্ত হয়েছিলেন। এই যে যে সৎ লোক হবেন, যে কাজের লোক হবেন, তিনি যদি তার সততার পুরস্কার পান, আর যে অসৎ লোক হবে তার যদি সে পুরস্কার না পায়, তবে তো একটা প্রশাসন ভালোভাবে চলতে পারে। আমি যদি প্রথমেই তাদের শিরদাঁড়া ভেঙে দিই, আমি যদি প্রথমেই বলে দিই তুমি এসব করতে পাবে না, তোমাকে এটা করবার দরকার নেই, তাহলে প্রথমত যারা সৎ অফিসার তারা আর কাজ করতেই চাইবেন না, এমনকি কর্মীরাও, এমনকি পুলিশ অফিসাররাও। না হলে তুমি এটা ভেবে দেখো, বাইরের গুন্ডা, বাইরের গুন্ডারা এসে মারছে এবং পুলিশ ভয়ে লুকিয়ে পড়ছে টেবিলের তলায়। ভাই আমি দুটো জিনিস বলছি, যদি পাড়ার ক্লাবে আরেকটা পাড়ার ক্লাবের ছেলেরা এসে পেটায়, তখন পাড়ার ক্লাবের ছেলেরা ছেড়ে দেয়? সাধারণভাবে ছেড়ে দেয়? ছেড়ে দেয় না। এখানে পুলিশ নিজেকে বাঁচাতে ব্যস্ত হচ্ছে। তার মানে একদিকে হচ্ছে পুলিশের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই, 2 নম্বর হচ্ছে পুলিশের মধ্যে নিজের শরীর বা মন তাগড়া করা যাকে বলি সেটা চলে গিয়েছে। তৃতীয়ত পুলিশ দেখতে আমার কি দায় পড়েছে? আমার বসই তো দেখেছেন এদের সঙ্গে দেখেছি সার করে কথা বলেন, তো আমার কি দায় পড়েছে? এই জিনিসটা প্রথম দিন থেকে যদি মমতা ব্যানার্জি ঠিক না রাখতেন, আমার মনে আছে উনি যখন প্রথমবার মুখ্যমন্ত্রী হলেন, থানাতে একজন ধরা পড়েছিল দলের লোক, ভবানীপুর থানায় উনি নিজে গিয়ে ছাড়িয়ে আনলেন বিরাট হই হই করে। আমি সেদিনই বলেছিলাম এটা মোটেই ভালো কাজ হল, এটা ভালো কাজ নয়। আগে তো পুলিশকে কাজটা করতে দিতে হবে, সে বিরোধী পক্ষে থাকুক যারই থাকুক, আমাকে তো প্রমাণ করতে হবে যে আমি ঠিক পথে চলছি। আগে তো আমাকে প্রমাণ করতে হবে, আই হ্যাভ টু প্রুভ মাই সেলফ, আই হ্যাভ টু প্রুভ মাই অনেস্টি। আমি যদি ইন্টেগ্রিটি, আমার ইন্টেগ্রিটিটা এইভাবে প্রমাণ করতে হয়, আমি যদি সেটা না করি, আমি যদি সেভাবে পথ নির্দেশ না করি, তাহলে এটা হবে। কারণ এরপরে কি হয়, এরপরে সামলানো যায় না, এরপরে ওরা যা বলে।
এবং এইটা পশ্চিম, হ্যাঁ হ্যাঁ আপনি বলুন, আপনি বলুন। আমি হ্যাঁ, তো এইটাই পশ্চিমবঙ্গে হয়েছে, এবং তুমি লক্ষ্য করবে উত্তরপ্রদেশেও কিন্তু বিজেপি ঠিক এইটাই হয়েছে। এই যে যোগী আদিত্যনাথ এত যে বুলডোজার দিয়ে ভেঙেছে ঠেকেছে দেখবে, সেখানে এত হারলো কেন? পুলিশ চুপ করে থাকলো তো, এত ভাবে হেরে গেছে, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। তারপরে কি হলো? অর্ধেক হয়ে গেল লোকসভার সিট। কেন হলো? এই কারণেই হলো। পুলিশকে আমি যদি বলি তোমাকে আমি যা বলবো তুমি তাই করবে, তোমার দরকার নেই, তখন সে কি হয়ে যায়? সে দারোয়ান হয়ে যায়, সে পুলিশ থাকে না, সে জনগণের রক্ষক থাকে না, সে ঠিক, বাড়ির দারোয়ান হয়ে যায়। ঠিক। এইটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ। আমি এই জায়গাটা, গৌতম, তো আমি এই জায়গাটাই বলতে চাইছিলাম যে আজ কালকে মধ্যরাত্রে আমাদের মহিলারা যে ইতিহাস সৃষ্টি করলো রাস্তায় নেমে তাদের সুরক্ষার দাবিতে, সেটা তো শুধু ওই আরজিকরের ঘটনার একটি ঘটনার প্রেক্ষিতে হয়নি, সেটা তো অনেকগুলো ঘটনার, হ্যাঁ, তো সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি কালকে রাস্তায় আছড়ে পড়েছে। আজকে যদি পুলিশের এই অবস্থা হয়, যদি পুলিশ এইরকম ভাবে তাদের, যাদের 40 মিনিট ধরে তাদের নিজেদের মার খেয়ে বাথরুমে লুকোতে হলো, শৌচালয় গিয়ে লুকোতে হচ্ছে, তাহলে এই মহিলাদের আন্দোলনের ফল কি? আগামী দিনে তাহলে কোথায় যেতে চলেছে? কোনো মহিলা তো নিরাপদ নয়, কোনো পুলিশ নিরাপদ নয়, কোনো মানুষ নিরাপদ নয়। আমি সেইটা বলতে চাইছি যে পুলিশের যদি এই অবস্থা হয়, কালকে আমরা যে পুলিশ দেখলাম, যে যেরকম যেই হোক, আমি কোনো রাজনীতি কোনো দেখছি, তাদের এখনো পর্যন্ত চিহ্নিত করার জন্য পুলিশ খালি কতগুলো দিচ্ছে। আমি জানি না এরপরে কাদের ধরা হবে, কি ধরা হবে, তারা সত্যিকারের হবে কিনা, কিন্তু পুলিশ এটা আগে থেকে জানতে পারলো না, বা জানলে কিছু ব্যবস্থা নিল না, এবং সঙ্গে সঙ্গে তাদের ধরতে পারলো না। এটা তো আশ্চর্য ব্যাপার। তা আমাদের মহিলারা কোথায় নিরাপত্তা পাবেন? কালকে সারা রাত্রি তারা যে রাস্তায়, এরকম ঘটনাতে আবারও ঘটবে, এবং ছোটখাটো ঘটনা যেগুলো সামনে আসবে না মিডিয়া, হ্যাঁ, তারা সেরকম ঘটনা তো ঘটতেই থাকবে। আমি বলছি যে নিরাপত্তা কে দেবে? যারা নিজেরাই এই যে তুমি, হ্যাঁ হ্যাঁ, তো এইটাই বলছিলাম, পুলিশ যদি দারোয়ান হয়ে যায় তাহলে এই অবস্থা দাঁড়ায়। এবারে কি হয় পুলিশের ক্ষেত্রে, বিশেষ করে পুলিশের ক্ষেত্রে এখন যেরকম সারা পৃথিবীতেই হয়েছে, যে মডার্নাইজেশন হয়েছে না, মডার্নাইজেশন আমাদের দেশে বহুদিন আগে থেকে, এটা কিন্তু বামফ্রন্টের হয়নি, ওদের সময়ও প্রচুর ত্রুটি ছিল, এমন নয় ছিল না, কিন্তু সেটা তো এতদিন পরে আর বলে লাভ নেই, কারণ এখন তো নতুন সরকার হয়েছে। নতুন সরকার এসেছে কেন? এসেছে তো একটাই কারণে, যাতে পুরনো সরকারকে খোল নলচে বদলে নতুন ভাবে কিছু করা যায়। তো সেটা করা হয়নি। আর আরেকটা, যে তুমি যেটা বলছো পুলিশের কথায়, আমি যেটা বলছিলাম, বিশেষ করে আজকের দিনের পুলিশকে যেরকম অ্যালাক্রিটি, যেরকম অ্যালার্টনেস দরকার, সেই পুলিশ কর্মী এখানে খুব অভাব, খুবই অভাব। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে কিন্তু এই যে দলীয় আনুগত্য। আর দলীয় আনুগত্য ছাড়াও লোভ। লোভ মানে কিরকম? এই যে আমি সিভিল ভলান্টিয়ার বললাম, সেই সিভিক ভলান্টিয়ারকে বলে দিলেই সে জানে যে সে বেঁচে যাবে। 4 দিন আসেনি, 5 দিন আসেনি, কোথায় ফাঁকি মারছে, কিচ্ছু এসে যাবে না, কারণ সে তার দাদার প্রশ্রয়ে আছে। সমস্ত দিক থেকে মিলিয়ে তুমি যেটা বলছো, এটা খুব মারাত্মক সিচুয়েশন, খুব মারাত্মক। কিন্তু আমি ভাবতে পারছি না, যেখানে এই তৃণমূল দলে এমন তো নয় যে এক্সপিরিয়েন্সড লোক নেই, আছে, যথেষ্ট আছে। আমি মনে করি অভিজ্ঞ রাজনীতিক যথেষ্ট আছেন, এবং সৎ রাজনীতিকও আছেন। মুখ্যমন্ত্রীর দুখানা যে দপ্তর, সেই দুখানা দপ্তরেই কিন্তু আমি দেখছি সমস্যা, একটা হচ্ছে স্বাস্থ্য, একটা হচ্ছে পুলিশ। তো মুখ্যমন্ত্রীর অবিলম্বে দুটো দপ্তরকে ভাগ করে দেওয়া উচিত। আমার এটা এটা আমার ধারণা, যদি করতে পারেন, ধারণা মানে আমার মনে হয় যে সেটা করা উচিত ছিল। তিনি করবেন কিনা আমার, এবং করবেন না হয়তো তিনি নিজের কাছে রাখবেন, কিন্তু নিজের কাছে রাখাটা উচিত হবে না তার। তাহলে কি হয়, একজন নতুন, দুটো কারণ হয়। একটা হয় একজন কেউ নতুন এলেও একটা চেঞ্জ হয়। জ্যোতি বসুকে কিন্তু নির্বাচনে হেরে চলে যেতে হয়নি, মাঝপথে ছেড়ে দিতে হয়েছে বুদ্ধদেব এসছেন, বুদ্ধদেবকে নিয়ে আসা হয়েছে, কারণ ওরা ভেবেই ছিল, বুঝেই গেছিল এবারে নিয়ে আসা দরকার। যদিও তখন টেলিভিশন ছিল না, বিশেষ ছিল শেষের দিকে হয়েছিল, এইরকম সোশ্যাল মিডিয়া তো ছিলই না।
আজকে হলে কি হতো আই ডু নট নো, কিন্তু তবু নিয়ে এসেছিল কেন? কারণ একটা চেঞ্জ দরকার হয়, পরিবর্তন দরকার হয়। এই পরিবর্তনটা অন্তত এখানে যদি খুব ভালো রকম করা হতো, তাহলে পুলিশ কর্মীদের মধ্যেও একটা মনে হয় যে একটা নতুন চেঞ্জ হয়েছে, তো নতুন ভাবে আমি নামতে পারবো। পুলিশ কর্মী নিজেই যদি জানে আমাকে প্রাণ বাঁচাতে হবে, আমাকে কেউ প্রাণ বাঁচাবার কেউ যে আমার কিছু মানে উপায় নেই তাছাড়া, তখন কি চোখের সামনে দেখছে হয়তো যার দাদার পাঠানো লোক তাকে পেটাচ্ছে, সে তো কিছু বলতে পারবে না। সেই লোকটাকে যে লাঠি পেটা করবে তাও পারবে না, তাকে অ্যারেস্ট করবে তাও পারবে না, যদি করে রাত্রিবেলা ছেড়ে দিতে হবে। তাহলে কি লাভ আছে তার? তার চেয়ে টেবিলের তলায় মাথা গুজে নিজেকে বাঁচানোই শ্রেয়, এইটাই মনে হচ্ছে তার। তবে তুমি যেটা বলছো সেটা খুব মারাত্মক, যে এর ফলে তাহলে মহিলাদের নিরাপত্তার ব্যবস্থাটা কি হবে। দেখো আমি তো আর এক্সিকিউটিভে নেই, আমরা শুধুমাত্র বলতে পারি, ঠিক ঠিক। খানিকটা ব্যাখ্যা করতে পারি। আমার ব্যাখ্যায় মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী যদি এই দপ্তরগুলোকে ভাগ করে দেন, দপ্তরের দায়িত্বগুলো যদি ভাগ করে দেন একদম পৃথকভাবে, তাহলে কিছু পরিবর্তন আসতে পারে বলে এটা এটা আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হয় এটা হতে পারে। অত্যন্ত আমরা একটু পরের প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে হুম এই ঘটনার পরে বিশেষ করে ওই আরজি করের ওই মৃত্যু, ওই অত্যন্ত নৃশংস হুম মৃত্যু, সেই হুম মৃত্যুর পরে দেখা গেল তৃণমূলের দলের মধ্যে বেশ কিছু নেতা তারা হুম দলীয় লাইন, যেটাকে আমরা হুম যেটা যাই বলি সেই হুম লাইনের বাইরে গিয়ে হুম কথা বলছেন। তার মধ্যে হুম শান্তনু সেন তো প্রতিদিন বলছেন, আজকেও বলেছেন তিনি এই ঘটনার হুম পরে। হ্যাঁ, হুম সুখেন্দু শেখর বাবু তিনি দলের অত্যন্ত প্রবীণ একজন নেতা, হুম তিনি বলেছেন হুম সরাসরি আমি ওদের সমর্থন করি যারা রাজপথে প্রতিবাদে হুম নেমেছে, বিক্ষোভে নেমেছে। হুম আরো অনেক হুম নেতা আছেন ছোটখাটো, যাদের বাড়ির লোকেরা কালকে মহিলারা কালকে রাস্তায় নেমেছেন, এটা অনেক তৃণমূল সমর্থক তো বটেই, অনেক নেতাদেরও তাদের হুম প্রচ্ছন্ন তারা সমর্থন করেছেন। তো এইটা আপনি রাজনৈতিকভাবে কিভাবে ব্যাখ্যা করছেন? যে কোনো জায়গার মতন এটাও তাই হয়েছে। আমি যদি সব জায়গায় দলীয় আমার যে ক্ষমতা কবজা করে রাখতে চাই, তখন হয় কি দেখো, একজন নেতা বা নেত্রী থাকেন, ঠিক আছে, দেশের হতে পারে রাজ্যের হতে পারে, কিন্তু তিনি যতখানি না ক্ষমতাবান হন, তার যে অনুচররা সে শতগুণ বলে যারা, তারা কিন্তু অনেক বেশি ক্ষমতাবান হয়ে যায়। এই যে আমাদের আরজি করের যে প্রিন্সিপাল অধ্যক্ষ, যাকে নিয়ে এত কাণ্ড, যাকে নিয়ে হাইকোর্ট এইরকম কথা শোনালো, তার সম্পর্কে শান্তনু সেন যে কথাগুলি বললেন, যে কথা বলেছেন, তা একদিকে শুধু মারাত্মক নয়, বুকে ভয়ঙ্কর। ভয় ধরিয়ে দেবে, ভয় ধরিয়ে দেবে, বুকে ঠিক। ভয় ধরি, হৃদকম্প মানে এবং তিনি শুরু বলেছেন করবে। আমার মেয়ে ওখানে পড়ে। পরে তিনি মেঘ পড়ে বলেই বলেছেন। আমি এবারে বলছি, তিনি তো এতদিন ছিলেন তৃণমূলের মুখপাত্র, তিনি বললেন না কেন, ছেড়ে চলে এলেন না কেন? এটা আমার খুব আশ্চর্য লাগে। অনেককে আমি দেখেছি, এমনকি এই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও দেখেছি, ছেড়ে চলে আসার পর কেন বলেন, কেন এইটা বলে ছেড়ে আসেন না যে আমি এটা করব না, আমি অন্য দলেও যাচ্ছি না, আমি করব না? এটা বলতে পারেন না কেন? এই সোজা এবং সামনে দাঁড়িয়ে বলতে কেন পারেন না? এইটা আমার তার কারণ হচ্ছে আমাদের এখন ক্ষমতার লোভ, অর্থের চেয়েও, কিন্তু আমি অর্থের চেয়েও ক্ষমতা বেশি মনে করি, কেননা ক্ষমতা থাকলে অর্থ চলে আসে, কিন্তু অর্থ থাকলে ক্ষমতা আসে না সবসময়। ক্ষমতার লোভ এমন জায়গায় চলে গিয়েছে যে আমরা কোন রকমে যদি একটা, এবং সবচেয়ে বড় কথা, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আমি একবার ক্ষমতা পেয়ে যাই, 5 বছর হওয়া মানে আমি 10 বছর, কারণ আমি সারা জীবনের একটা ক্ষমতা পেয়ে গেলাম। আমি আজ একটা এমএলএ মানে এক্স এমএলএ, কালকে থেকে যাবে, আমার আমার এই এই স্ট্যাম্পটা থেকে যায়। এবং এই যে ক্ষমতার লোভ, এটা মানুষকে ক্রমাগত, যাকে বলা হয় অবনমন ঘটায় মানুষের। তুমি যত ক্ষমতা, কিন্তু আমাদের দেশে তো এই এই নীতিটা নেই যে একটা দুবারের পর আর কেউ মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমেরিকা তো এটা আইন নেই, আইন নেই, কিন্তু কিন্তু একটা সেখানে রীতি, সেখানে রীতি আছে। রীতি আছে। কিন্তু আমাদের, আমি বহুদিন ধরে মনে করি যে এই রীতিটা অবশ্যই আসা উচিত, এবং যদি না আসে না, এটা চলতে থাকবে সুব্রত, আমাদের কিছু করার নেই, চলতেই থাকবে। কারণ যদি কেউ দ্বিতীয়বার এসে আবার মনে করে আমার তৃতীয়বার থাকতেই হবে আমাকে, আর যদি সে মনে করে না তৃতীয়বার তো আমি থাকবো না, আমি অন্তত এই জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে যাই, তাহলে তিনি করতে পারবেন। আর না হলে কিন্তু এই চলতে থাকবে।
এইটা খুব মারাত্মক। এইটা তুমি যেটা বলছো, এইটা এমনই একটা মানে কুম্ভিপাকের জায়গা, যেখান থেকে বেরিয়ে আসা খুব সত্যি চক্রবুহ বলবো। একবার ঢুকে গেলে সেই ক্ষমতা ছেড়ে বেরিয়ে আসাটা, সেটা শান্তনু সেন যেটা বলছেন আজকে, এটা সবাই শুনেছি, এবং শান্তনু সেন যা বলছেন তাতে পরিষ্কার হয়ে গিয়েছে যে কিভাবে ভেতরটা চলছে, এবং এরপরে কজন ডাক্তারি পড়তে যাবেন এবং কেনই বা যাবেন। একদিকে দেখো, নিট পরীক্ষায় ডাক্তারিতেই ঠিক সবাই সবাই মানে যাওয়ার জন্য নিটে, এবং সেই নিটে কি হয়েছে আমরা দেখলাম, লক্ষ 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 টাকা দিয়ে প্রশ্নপত্র জাল করে কিংবা দেখে, তারপরে কেউ বসে লিখে, জেনে লিখে, কিভাবে লিখে ডাক্তারিতে ভর্তি হচ্ছে, এবং সেখানে সরকারি জায়গায় যে ভর্তি সেভাবে হয়নি, আমরা কি করে জানবো? জানি না। হ্যাঁ, তারপরেও গৌতম দা যে এখানে যে অভিযোগ এসেছে সে তো আরো ভয়ঙ্কর। এই ডাক্তাররা নাকি প্রশ্নপত্র তারা টাকা দিয়ে তারা পাশ করতো, এবং সেই চক্র যারা চালাতো তারা খুব ক্ষমতাশালী এখানে, এবং তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগের ইয়ে এসছে। সেটা কখনো এই ক্ষমতা, হ্যাঁ গজ তুলো দিয়ে নিম্নমানের গজ তুলো দেওয়া, ওষুধ কেলেঙ্কারি, নানা রকম একটা খুব বড় ওখানে চক্র, যারা কোটি কোটি টাকার প্রায় পাহাড়ে তারা রয়ে গেছে, এবং এই অভিযোগের তীর কিন্তু রয়েছে এখানকার প্রশাসনের বিরুদ্ধে। এই যে একজনকে, এই যে সন্দীপ ঘোষের এত প্রভাব, এত প্রতাপশালী কি করে হলেন? 48 একবার বদলি হন, 48 ঘন্টার মধ্যে ফিরে আসেন, আবার বদলি হন 2 মাস 3 মাসের মধ্যে ফিরে আসেন, আবার বদলি হন, তাকে আরেক জায়গায় বদলি করে দেওয়া হয়। এটা কি করে হয়? যেখানে আদালত এরকম ভয়ঙ্কর কথা বলে, আদালত যখন চাকে তারপরেও তার কোন রকম এখনো কিছু কিছু পাওয়া যায়নি। আমি বলতে চাইছি, হ্যাঁ আমি প্রসঙ্গত আমি গৌতম দা, আমি আমার দর্শকদের জানাই যে আজকে শান্তনু সেন, তিনি তৃণমূল নেতা, তিনি বলেছেন যে প্রয়োজনে সিবিআই ওনাকে কাস্টডিতে নিয়ে জেরা করুক। বলেছে এটা, হ্যাঁ সিবিআই তাকে কাস্টডিতে নিয়ে জেরা করুক, তাহলে সব বেরিয়ে যাবে। কি বলতে চাইছেন তার মানে? এবং তার মানে একটা জিনিস হয় যে, একটা খুব মারাত্মক কথা হচ্ছে, এটি যতই খারাপ লাগুক যাই লাগুক, বিরোধী দলনেতা বিজেপি যা বলছিলেন সেটা অনেকাংশে সত্য, যে এর ভেতরে কিছু হচ্ছে। যাই হোক, বিজেপি হোক যাই হোক বলেছেন, সেটা অনেকাংশে সত্য, এবং আজকে তৃণমূলের লোকেরা যে বলছে সেটা মিলে যাচ্ছে, প্রত্যেকটা কথা আসলে। যদি যে বললামই তো, মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমার কাছে সবাই এলে গঙ্গায় ডুব দিলে সবাই পরিষ্কার পরিশ্রুত হয়ে যাবে, তা তো হয় না। একটা বিখ্যাত গল্প আছে, রামকৃষ্ণদেব বলতেন, যখন গঙ্গার ঘাটে ডুব দিতে যায়, তখন গঙ্গার ঘাটে পাপগুলো সমস্ত শরীর থেকে বেরিয়ে গঙ্গার ঘাটে সিঁড়িতে বসে থাকে, আবার যেই গঙ্গার থেকে উঠে পড়ে তখন পাপগুলো আবার সেই শরীরে বাস করে। এইটাই হয়। তো আমি গিয়ে বলে দিলাম আমি খুব ঢুকে গেছি তৃণমূলে, অতএব আমার কিছু হয়, তা তো নয়। আমি মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক, বা অভিষেকের খুব কাছের লোক, বা যেই হোক, যারাই আছেন সেখানে প্রভাবশালী। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন, খুব ভালো কথা বলেছেন, সকালেই টুইট করেছেন, মেনে নিলাম, যে আপনি কাউকে দেখবেন না, দল দেখবেন না, আপনি অ্যারেস্ট করুন। খুব ভালো কথা। এই কথাটা তো অনেক আগে মুখ্যমন্ত্রীর বলা উচিত ছিল, বললে তো আজকে এই অবস্থাটা দেখতে হতো না, তাকেও দেখতে হতো না। তার এই যে সততা নিয়ে তিনি এসেছিলেন, তাকেও তো এটা শুনতে হতো না। বিপুল ম্যান্ডেট নিয়ে এখনো জিতছেন, এখনো তার জনপ্রিয়তা কিন্তু যথেষ্ট। তাহলে এইটা তাকে শুনতে হতো না। এইটা তার কাছেও দুর্ভাগ্য বলে মনে হয় আমার, যাই হয়ে থাকে। তো এইগুলো একটা হতে পারে দুর্বলতা, আরেকটা হতে পারে এই যারা প্রভাবশালী তারা এমন কিছু জানে যে তাদের ঘাটাতে ভয় পাচ্ছে দল, এমন কিছু কথা জানে। তো এটা তো আরো মারাত্মক। এটা তো গণতন্ত্রের পক্ষে নয়, দেশের পক্ষেই মারাত্মক। আমরা যেখান থেকে শুরু করেছিলাম গৌতম দা, সেখানে আবার বলি, যেখানে মিরিত গোয়েল আমাদের পুলিশ কমিশনার দাবি করছেন যে তারা ঠিক পথে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, কোনো রকম তার মধ্যে কোনো ইয়ে হয়নি, কোনো সাক্ষ্য প্রমাণ, ঠিক পাশাপাশি একজন তৃণমূল নেতা যিনি ঘটনাচক্রে ওই হাসপাতালের অনেকদিন, তিনি তো সেই হাসপাতালেরই প্রাক্তন ছাত্র, শান্তনু সেন, তিনি বলছেন সুপারকে সিবিআই কাস্টডিতে নিয়ে জেরা করুক। তার মানে কলকাতা পুলিশ তাকে কাস্টডিতে নিয়ে জেরা না করায়
ঠিক ঠিক তদন্ত হয়নি বলে তিনি মনে করছেন, তার মানে তো তাই দাঁড়ায়। হ্যাঁ, তাহলে বিনীত গোয়েলের এই কথাটা এবং তার সঙ্গে শুধু মিডিয়ার জন্য মিডিয়াকে দায়ী করা, যে এই আজকালকের এই ব্যাপারটার জন্য সমস্ত ব্যাপারটা কিন্তু আরো বেশি গোলমেলে হয়ে যাচ্ছে, আরো বেশি আমার মনে হয় যে একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছে সাধারণ মানুষ সংশয় যে কি হচ্ছে, কিন্তু খুব পরিষ্কার হচ্ছে না বিষয়টা। আসলে বিনীত গোয়েলের মনে রাখা উচিত ছিল তিনি কলকাতা পুলিশের কমিশনার, তিনি মনে করে যাচ্ছেন তৃণমূল দলের পুলিশ কমিশনার। এইটা হচ্ছে সবচেয়ে মারাত্মক। তিনি মনে করছেন তিনি মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্টেড পুলিশ কমিশনার। এইটা যদি গা থেকে এই ছাপটা না সরাতে পারেন, এনারা যদি সেই সিদ্ধারা সোজা না করতে পারেন, তাহলে এই জিনিস চলবে, কিন্তু বেশি দিন চলে না। কি হয়, আলটিমেটলি এটা একটা শেষ হয়ে যায়, এবং তখন যেটা হয়, তখন দেশটা একটা নৈরাজ্যের জায়গায় পৌঁছে, রাজ্য একটা নৈরাজ্যের জায়গায় পৌঁছে যায়। যে ছবিটা আমরা সেইটা কালকে বন্ধ দেখলাম। করা, সেইটা খুব মারাত্মক, সেটা খুব ভয়ের, সেটা খুব ভয়ের। আমরা চাই না মোটেই সেটা হোক। আমি চাই গণতান্ত্রিক পদ্ধতিতে সব হোক। আমি চাই না এটা এটা যারা বলছেন যে মুখ্যমন্ত্রী কালকেই পদত্যাগ করুন এবং সরকার, আমি মোটেই চাই না। আমি চাই গণতান্ত্রিক পদ্ধতিতেই ঠিক নির্বাচন হোক। যে জিতবে, সে বিজেপি জিততে পারে, কি সিপিএম জিততে পারে, যে তৃণমূল যেই জিতবে সেই আসুক সরকারে। কিন্তু এই নৈরাজ্যটা বন্ধ হওয়া দরকার। তার জন্য যা যা করণীয় শাসক দলকে করতে হবে। মুখ্যমন্ত্রী কি কি করবেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার। তিনি ক্যাবিনেটের সঙ্গে বসে কিভাবে কি ডিসিশন নেন সেদিকে সকলের নজর থাকবে। আর বিনীত গোয়েলের মতো মানুষদের জন্য, খুবই অত্যন্ত অভিজ্ঞ পুলিশ অফিসার, দক্ষ পুলিশ অফিসারদের জন্য আমাদের খানিকটা কি বলবো, আর খানিকটা অনুকম্পাও থাকবে। অনুকম্পাও থাকবে। যে আপনি ঠিকই বলেছেন, খুব খুব সুন্দর বললেন গৌতম দা, অসম্ভব ভালো ব্যাখ্যা করলেন। আপনারা যারা শুনলেন তারাও আপনাদের মনের কথা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। গৌতম দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই একটা মূল্যবান আলোচনা আমাদের দর্শকদের জন্য